শুধু দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি টিভি মেট্রো মেইলের চিটচ্যাট অনুষ্ঠানের আজকের পর্বে। আজকেও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। যেই সময় আজকে আমরা কথা বলছি, আজকে কানাডাব্যাপী একটি দিবস পালিত হচ্ছে। এই দিবসটির নাম হচ্ছে কেনেডিয়ান মাল্টিকালচারালিজম ডে। এই দিন কানাডার বিভিন্ন প্রদেশে, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় এই দিনটিকে উদযাপন করা হয়, সেলিব্রেট করা হয়। আমরাও টিভি মেট্রো মেইল এবং আমরা যেই প্রতিষ্ঠান, যেই নন ফর প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছি, পেস প্রগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট, তাদের সঙ্গে মিলে প্রতি বছর আমরাও এই দিনটি পালন করি। আজকে যেহেতু কেনেডিয়ান মাল্টিকালচারালিজম ডে, এই ডেতে আমরা চেষ্টা করব যে এই মাল্টিকালচারালিজম বিষয়টি কি এটি বুঝবার, এবং কানাডায় থাকতে হলে কি করে মাল্টিকালচারাল হওয়া যায় সে বিষয়টিও আমরা জানবার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য, এই বিষয়গুলো নিয়ে জানবার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে আমাদের সঙ্গে। শুধু দর্শক, আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই আমাদের অতিথি যিনি আজকে আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ সাইফুর রহমান সাইফ। জি, ধন্যবাদ ইমামুল হক ভাই। আমার নাম অলরেডি বলে দিয়েছেন, সাইফুর রহমান সাইফ। আমি কানাডায় এসেছি 3 বছর হয়েছে। আমি এখানে জর্জবার্ন কলেজ নামে একটা সরকারি কমিউনিটি কলেজ, এখানে প্রফেসর হিসেবে আছি। এবং আমি রায়াসন ইউনিভার্সিটির একটা সংগঠন আছে, ইনস্টিটিউশন আছে, যেটা আসলে ডাইভার্সিটি ইনস্টিটিউট নামে পরিচিত। এই ইনস্টিটিউশনে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এবং এই মাল্টিকালচারালিজম, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন এই লাইনে রিসার্চ করে যাচ্ছি বেশ কয়েক বছর ধরে। তো এই এই হচ্ছে আমার স্বল্প পরিচয়। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পিএইচডি করছি এবং আমার টপিকটাও আসলে এই লাইনেই। ধন্যবাদ। ধন্যবাদ সাইফ আপনাকে। আমার কাজটি আপনি করে দিয়েছেন, আমি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করতে চাচ্ছিলাম, তার আগে আপনি আপনার পরিচয় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন রাজশাহী ইউনিভার্সিটির, সেটি হচ্ছে ডাইভার্সিটি ইনস্টিটিউট আপনি বললেন। এবং আজকে আমাদের এই মাল্টিকালচারালিজম কনসেপ্টের সঙ্গে ডাইভার্সিটির একটি সম্পর্ক আমরা প্রায় করি বা প্রায় দেখি। আপনার ইনস্টিটিউটটার নাম কেন ডাইভার্সিটি ইনস্টিটিউট, এটি যদি একটু বলেন, বা এই ইনস্টিটিউট কি কাজ করে, তারপরে আমরা মূল আলোচনায় যাই। জি, ধন্যবাদ। তো ডাইভার্সিটি ইনস্টিটিউট আসলে, অ্যাজ দ্য নেম সাজেস্ট, আমরা মূলত ডাইভার্সিটি, ইনক্লুশন এবং মাল্টিকালচারালিজম টপিক নিয়ে আমরা মূলত রিসার্চ করে আসছি বিগত 22 বছর ধরে। তো এই সংগঠনটি আপনার ইনিশিয়েট করা হয় 1999 সালে। আমাদের যিনি প্রতিষ্ঠাতা আছেন প্রফেসর ওয়েন্ডি বা ডক্টর ওয়েন্ডি সুকিয়ার, উনি এই লাইনে একজন থট লিডার এবং এই লাইনে একজন এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত। তো উনার মূল উদ্দেশ্য ছিল যে আসলে, যেহেতু ডাইভার্সিটি এবং ইনক্লুশন একটা বিশাল ব্যাপার, একটা বড় ব্যাপার, এই স্পেশালি কানাডার মতো দেশে, এবং মোরসো যখন আমরা টরন্টোর মতো একটা জায়গায়, এলাকায় বাস করি, যেখানে আসলে মেড আপ অফ ইমিগ্রেন্টস অ্যান্ড সেটেলার্স, এবং এখানে আসলে প্রচুর ডাইভার্স পপুলেশন আছে এখানে। তো ওই চিন্তাটা মাথায় নিয়ে আসলে ডক্টর ওয়েন্ডি উনি ডাইভার্সিটি ইনস্টিটিউট প্রতিষ্ঠানটিকে শুরু করেন। এবং শুরু করার সাথে সাথে এখানে দেখা গেছে যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফান্ড পাওয়া যায়, এবং এই লাইনে প্রচুর রিসার্চ করা হয়েছে। এবং আমাদের একটা বড় কাজ হচ্ছে শুধু রিসার্চ পাবলিশ করা না, এখানে আসলে পলিসি লেভেলেও আমরা প্রচুর অ্যাডভোকেসি করে থাকি এবং প্রচুর ইনফ্লুয়েন্স করে থাকি। সো এইটা হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের এখানে আসলে বেশ কিছু সংগঠন আছে, এক হচ্ছে রিসার্চ, একটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং বা ট্রেনিং প্রদান করা। সো এই টাইপের যে মূলত কাজগুলো আমরা আসলে করে আসছি। জি, আচ্ছা, ধন্যবাদ। আজকে তো আমি যেমনটি বলেছি শুরুতে, যে আজকে কানাডাতে কেনেডিয়ান মাল্টিকালচারালিজম ডে। এই দিনে মানে আমরা আলোচনা তো করবোই, আপনার কাছে জিজ্ঞেস করি, এই দিনে যেদিন আমরা কেনেডিয়ান মাল্টিকালচারালিজম ডে উদযাপন করছি, সেই দিন আমাদের আলোচনার বিষয় মূলত কি হওয়া প্রয়োজন আজকে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে মাল্টিকালচারালিজম যে টপিকটা আছে, আমরা আসলে এখানে অনেকদিন ধরে থাকার কারণে আমরা এই টপিকটা হালকা সরে এসে যেটা করেছি, যে আপনার 3টা টপিকে ভাগ করে ফেলেছে এটাকে: ইকুইটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। তো আমার মনে হয় আজকে মেইন টপিক হওয়া উচিত যে এই 3টা টপিক নিয়ে। এবং আরেকটা হচ্ছে যে আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে আছি, আমরা কি কি করতে পারি স্পেশালি আমাদের কমিউনিটিতে ফর দ্য বেটারমেন্ট অফ ডাইভার্স কমিউনিটি, বা কিভাবে আমরা একটু ইনক্লুসিভ করতে পারি, শুধু আমাদের জন্য না, যারা নতুন আসবে তাদের জন্য আমরা কিভাবে একটু সহজ করে দিতে পারি, স্পেশালি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকা।
এবং কি কি সমস্যা আছে আমাদের, এবং এইটা সমস্যা আমরা কি কি সমাধান পেতে পারি, এগুলো নিয়ে আমাদের মনে হয় আজকে আলোচনা করা উচিত। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেছেন যে মাল্টিকালচারালিজম নিয়ে কথা বলতে যে আপনারা ৩ টি স্পেসিফিক বিষয়ে কথা বলেন। একটি হচ্ছে ইকুইটি, একটি ডাইভার্সিটি আর একটি ইনক্লুশন। ইনক্লুশন। অ্যা ইনক্লুশন অ্যা আচ্ছা, এই ৩ টি বিষয় নিয়ে আমরা প্রায়শই কথা বলি। আমাদের এর আগের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা খুব স্পেসিফিক ভাবে ইনক্লুশন, ডাইভার্সিটি নিয়ে কথা বলেছি। আজকেও একটু কথা বলব একটি অন্য প্রেক্ষাপট নিয়ে। যে এই মাল্টিকালচারিজম যদি বুঝতে হয়, ধরেন আমরা কানাডায়, আপনিও ইমিগ্রেন্ট, আমিও ইমিগ্রেন্ট, আমরা প্রত্যেকেই হ্যাঁ, দীর্ঘদিন ধরে, যারা কেউ অল্প সময়, কেউ বেশি সময় ধরে ইমিগ্রেন্ট। যারা আসেন তারা এসে ভিন্ন সংস্কৃতি থেকে, ভিন্ন ভাষাভাষীর মানুষ, ভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, তারা এসে কি করে মাল্টিকালচারাল হতে পারি আমি মাল্টিকালচারাল হতে চাই। হ্যাঁ, আমি বলছি যে আমি একটি সংস্কৃতি থেকে এসেছি, কানাডায় এসে আমি এখন মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে মাল্টিকালচারাল হতে চাই। এই কথাটির অর্থ কি এবং কি করে হওয়া যায় মাল্টিকালচারাল? ধন্যবাদ। আসলে মাল্টিকালচারালিজম এমন একটা কনসেপ্ট যেটা আপনি চাইলেও আসলে হতে পারবেন। ইটস সামথিং দ্যাট ইউ আর বর্ন উইথ, রাইট? সো আমরা যেমন যখন একটা বিদেশে যাই তখন কিন্তু দ্য মেইন থিং ইজ কি জিনিসটা ডিফাইন করবো যে আমরা মাল্টিকালচারাল বা মাল্টিকালচারাল না। এক হচ্ছে যে যে জায়গাটা আমরা যাব সেই জায়গায় কি প্রিডমিনেন্টলি একটা কালচার ইনফ্লুয়েন্স করছে নাকি মাল্টিপল কালচারস ইনফ্লুয়েন্স করছে। সো যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেখ হচ্ছে আপনার নিউ ইয়র্ক বা লন্ডন এবং অফকোর্স টরন্টো, আমরা যেখানে এখন আছি, এই তিনটা মানে রিজনকে বলা হয় যে দ্য মোস্ট মাল্টিকালচারাল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। এবং কি অ্যাকচুয়ালি এটাকে মাল্টিকালচারাল করলো, এটা আসলে মূলত বিভিন্ন জায়গা থেকে লোকজন একসাথে এসে, যেটা আপনারা হয়তো অনেকে টার্মটাকে মানে অল্টারনেটিভ একটা টার্ম আছে যেটাকে আমরা বলি যে মেল্টিং পট। রাইট। মানে বিভিন্ন রেস, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন অরিজিন, বিভিন্ন রিলিজিয়ন, বিভিন্ন কালচার একত্রে হয়ে একটা একটা হচপচ বা একটা মেল্টিং পট হয়ে যায়, এখানে সবগুলো মেল্ট করে একটা জায়গায় ইয়েছে, সো দ্যাট বিকামস মাল্টিকালচারাল। সো এইটা তখনই সম্ভব হবে যখন পিপল উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ডাইভার্স, এখানে আসলে ডাইভার্সিটি বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন, যেমন জেন্ডার একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে রিলিজিয়ন একটা ব্যাপার আছে, রেস একটা ব্যাপার আছে, কান্ট্রি অফ অরিজিন ব্যাপার আছে, সবাই যখন একসাথে হবে তখনই কিন্তু আমরা একমাত্র মাল্টিকালচারাল হতে পারবো। আমি যদি এখন ধরেন এমন একটা জায়গায় গেলাম যেখানে নেচার অফ ইয়ে হচ্ছে আপনার হোমোজিনিয়াস, একই টাইপের কালচার, একই টাইপের ব্যাকগ্রাউন্ড, ওখানে কিন্তু আমি চাইলেও মাল্টিকালচারাল হতে পারবো না, বিকজ অফ দি ল্যাক অফ সাপোর্ট সিস্টেম বা ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার বা ল্যাক অফ পলিসি লেভেল, অনেক কিছু থাকতে পারে। সো মাল্টিকালচারালিজমের বিষয়টা হচ্ছে এটা, এবং লাকিলি আমরা আসলে যে জায়গায় থাকি এখানে ইটস আ প্লেস অফ ইমিগ্রেন্টস এন্ড সেটেলার্স, এন্ড অ্যাজ আ রেজাল্ট আসলে সরকার থেকে বলেন বা বিকজ অফ সার্কামস্ট্যান্সেস বলেন, আমরা আসলে একটা মাল্টিকালচারাল সোসাইটিতে পরিণত হয়েছি। আমার মনে হয় আমরা আরেকটু অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে গেলে বিষয়টি আরেকটু পরিষ্কার হবে। আপনি বলেছেন যে মাল্টিকালচারালিজমের ৩ টি বড় এরিয়া নিয়ে আপনারা কাজ করেন। আপনাদের ইনস্টিটিউট ইয়াসেন ইউনিভার্সিটির ডাইভার্সিটি ইনস্টিটিউট। একটি হচ্ছে ইকুইটি, একটি হচ্ছে ডাইভার্সিটি, একটি হচ্ছে ইনক্লুশন। জি। মাল্টিকালচারালিজম নিয়ে কাজ করতে যে এই ৩ টিকে আলাদা করবার কোনো বিশেষ কারণ আছে কিনা? এটি আগে একটু জেনে নিই, তারপরে আমরা ইকুইটিটা কি, ডাইভার্সিটিটা জি। কি, আমরা বলি যে সবসময় আমরা বলি ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। যে অন্তত জি। কানাডার কথা বলি, টরন্টো শহরের কথা বলি যে ডাইভার্সিটি স্ট্রেংথ। আমরা রাইট। ইনক্লুশনের কথা সবসময় পলিসি লেভেলে বলা হয় যে যেকোনো বিষয়ে ইনক্লুশন, মানুষকে এক্সক্লুড করে দিলে পলিসি কাজ করবে না, সিস্টেম কাজ করবে না। আমরা যদি একটু প্রথমে আসি যে এটিকে আলাদা করলেন কেন মাল্টিকালচারালিজম এর কথা বলতে, যে তারপরে আসি ইকুইটি কি, ডাইভার্সিটি কি এবং ইনক্লুশন বিষয়টি কি? জি। তো ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। তো প্রথমে আসলে আমাদের হিস্ট্রিটা দেখতে হবে যে কিভাবে এই ৩ টা সেগ্রিগেট করা হলো। তো মূলত যখন ১ম দিকে যেটা ছিল যে আসলে কানাডার সবচেয়ে বড় প্রবলেম ছিল ইকুইটি নিয়ে। যে যেমন ধরেন মহিলাদের ভোট দেওয়ার রাইটস ছিল না। তারপর ধরেন আপনার এখানে যারা ব্লাক কমিউনিটি আছে তারা, যেখানে হোয়াইট কমিউনিটি তারা যেই ফাউন্টেন থেকে বা যেখান থেকে ধরেন পানি পান করছে ওইখান থেকে ধরেন ব্লাক কমিউনিটি বা অন্য কমিউনিটি পানি পান করতে পারবে না। সো ওই জায়গায় কিন্তু তখন সর্বপ্রথম যেই ইস্যুটা অ্যাড্রেস করা হয় সেটা হচ্ছে ইকুয়ালিটি বা ইকুইটি। সবাইকে সমান অধিকার দেওয়া হবে। হুম। এরপরে এবং এইটা নিয়ে অ্যাড্রেস করা হয়েছে 1970s এন্ড 1980s এর দিকে। তারপর যখন আস্তে, আস্তে সময় বাড়তে থাকলো এবং বিকজ অফ দি চেঞ্জিং ডেমোগ্রাফিক্স কানাডাতে যত ইমিগ্রেন্টস বাড়তে থাকছে তখন দেখা যাচ্ছে যে আপনার প্রপোর্শন অফ পিপল ফ্রম ডিফারেন্ট আ আ ডাইভার্স ব্যাকগ্রাউন্ড এটা বাড়তে থাকছে। তখন অ্যাড্রেস করা শুরু হলো আস্তে, আস্তে ডাইভার্সিটি রিলেটেড ইস্যু গুলো।
এবং লাস্ট 10 থেকে 12 বছর আসলে ইনক্লুশনের অ্যাসপেক্ট গুলো নিয়ে প্রচুর পলিসি এবং প্রচুর আলোচনা হচ্ছে। তো ইকুইটি হচ্ছে যেটা বলছিলেন যে আসলে ইকুইটি মানে হচ্ছে আপনার একটা সবাইকে সমানভাবে ট্রিট করা। সবাইকে সমানভাবে ট্রিট করা এবং যার যা প্রয়োজন যেইভাবে তাকে সার্ভিস দিতে হবে সেই সিস্টেমটাকে নিশ্চিত করা। রাইট, গিভিং দ্য অপরচুনিটি বা ইকুয়াল অপরচুনিটি টু অল ফ্যাসেটস অফ লাইফ, সব সব রকমের ব্যাকগ্রাউন্ডের এবং সব ধরনের মানুষকে ইকুয়াল অপরচুনিটিস দেওয়া। সেকেন্ড হচ্ছে ডাইভার্সিটি, যেখানে আসলে আমরা ইটস কাইন্ড অফ কানেকশন বিটুইন, আপনি একটা বলবো একটা ক্যারেক্টারিস্টিক্স, যে ডাইভার্সিটি যেখানে আমি আসলে বিভিন্ন রেস, বিভিন্ন রিলিজিয়ন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা এবেল বা ডিসেবিলিটিও এখানে চলে আসে। তারপর অনেক সময় এখানে আমরা নলেজের অ্যাসপেক্টটা নিয়ে আসি, পিপল উইথ ডাইভার্স নলেজ বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড। সো ইভেন অনেকে আপনার ইভেন ফাইন্যান্সিয়াল যে ক্যাটাগরিজ ওটাও এখানে নিয়ে আসছে, ইকোনমিক ইয়েটা, পুয়ার, রিচ, মিডল ক্লাস। এই ডাইভার্স ব্যাকগ্রাউন্ডকে রিকগনাইজ করাটাই হচ্ছে আসলে ডাইভার্সিটি, একসাথে নিয়ে এসে রিকগনাইজ করা। কিন্তু থার্ড যে অ্যাসপেক্টটা ইনক্লুশন, আচ্ছা, ইনক্লুশনটা আমি ইনক্লুশনের আগে একটু আপনার, যেহেতু আমরা জি একটু কথা বলছি, যে বিষয়টি বিভিন্ন কারণে ইন্টারেস্টিং। এই যে আপনি বললেন যে ডাইভার্সিটিটাকে, এর মানে হচ্ছে যে পলিসি লেভেলে, যেহেতু বিশ্ববিদ্যালয় লেভেলে আলাদা ইনস্টিটিউটই আছে, যে ডাইভার্সিটিটাকে প্রমোট করা হচ্ছে, এটাকে একটা স্ট্রেংথ হিসেবে ধরা হচ্ছে। আমরা একটা হচ্ছে প্রমোট যে করা, সেকেন্ড হচ্ছে এটা অ্যাকনলেজ করা। অ্যাকনলেজ করা, এবং এটাকে বলা হচ্ছে যে আপনারাই বলেন, সব আমরাও বলি যে এটা আমাদের স্ট্রেংথ, রাইট, জি ডাইভার্সিটি। জি, অফকোর্স। এবং বললেনও যে এই কারণে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে ইমিগ্রেশনের ক্ষেত্রে, ধরেন ইমিগ্রেশনের ক্ষেত্রে বলা হয় যে ডাইভার্সিটি স্ট্রেংথ, বিভিন্ন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে মানুষকে এখানে আসার ক্ষেত্রে উৎসাহ করা হয়, দেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা দেখি অনেকে বলেন যে তোমার সেই জায়গার এক্সপেরিয়েন্স, সেই এডুকেশন, সেই ওখানেই রেখে আসবা, ওয়েন ইউ আর হিয়ার উই নিড কেনেডিয়ান এক্সপেরিয়েন্স। এই বিষয়টাকে আপনারা একাডেমিক লেভেলে কিভাবে আলোচনা করেন? আমরা যেখানে যাই তাদেরকে বলা হয় ওয়েদার ইউ হ্যাভ কেনেডিয়ান এক্সপেরিয়েন্স আর নট। তাহলে আর ডাইভার্সিটির, একদিকে বলছি ডাইভার্সিটিকে প্রমোট করছি, আর একদিকে বলছি কেনেডিয়ান এক্সপেরিয়েন্স। এই কেনেডিয়ান এক্সপেরিয়েন্স আর ডাইভার্সিটি বিষয়টি কেমন? আপনি এটা খুব পার্টিনেন্ট এবং খুবই প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট তুলে ধরেছেন। এটাকে আমরা আসলে অ্যাড্রেস করি আন্ডার দ্য টাইটেল কল ব্যারিয়ার্স এন্ড চ্যালেঞ্জেস অফ ডাইভার্সিটি, বিকজ ইট ইজ ট্রু যে এই আনফরচুনেটলি, স্পেশালি আমিও যেমন একটা ইমিগ্রেন্ট হিসেবে এটা পার্সোনালি ফেস করেছি। মানে টু বি অনেস্ট উইথ ইউ, আমি ইট টুক মি আ কাপল অফ মান্থস, ইনফ্যাক্ট আই উড সে কয়েক বছর লেগেছে আমাকে আসলে এই ব্যারিয়ারটাকে ভাঙতে এবং টু বেসিক্যালি ওভারকাম দিস প্রবলেম। আমিও প্রথম প্রথম এসে যখন এখানে এসে আমার কাছে মনে হলো যে আমি এত বছর এত এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম, এত এডুকেশন নিয়ে আসলাম, বাংলাদেশে তো আইবিএ তে বিবিএমবিএ করা, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে এই সার্টিফিকেটেরও কোনো দাম নেই, আমার লাস্ট 10 বছর 12 বছর যে এক্সপিরিয়েন্স ওটারও কোনো দাম নেই। তো হোয়াটস দ্য পয়েন্ট অফ বিং ডাইভার্স বা হোয়াটস দ্য পয়েন্ট অফ বিং ইনক্লুসিভ, যদি এতই বলা হয় যে আমরা একটা ডাইভার্স এবং ওয়ার্ল্ডের সবচেয়ে মাল্টিকালচারাল কান্ট্রি হিসেবে ইনফ্যাক্ট কানাডাকে বলা হয়। বাট দিস ইজ দ্য স্যাড রিয়েলিটি, যে আসলে যখন আপনি কোনো অর্গানাইজেশন লেভেলে যাবেন, ওদের একটা হচ্ছে পলিসি লেভেলে ইটস মেনশন যে আপনাকে ইউ হ্যাভ টু গিভ ইকুয়াল এমপ্লয়মেন্ট টু এভরিওয়ান, ইউ হ্যাভ টু বি ইনক্লুসিভ, ইউ হ্যাভ টু প্রমোট ডাইভার্সিটি ইন ওয়ার্ক প্লেস। কিন্তু যখন প্র্যাকটিসের ব্যাপারে আসে, ইটস সামথিং যেটা আসলে তখন এত ইন ডেপথে গিয়ে আসলে জিনিসটা আপনার ইনফোর্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং দিস ইজ আ স্যাড রিয়েলিটি, যখন দেখা যাচ্ছে যে যারা ইমিগ্রেন্ট হিসেবে আসছে তারা এই পার্টিকুলার, কানাডা যতই বলে যে আমরা পলিসি লেভেলে খুবই সাউন্ড বা খুবই স্ট্রং, এই ব্যাড প্র্যাকটিস গুলোর কারণে হয়তো অনেক ইমিগ্রেন্টস এসে প্রথম প্রথম সাফার করে। এবং দিস ইজ সামথিং যেটা আসলে আগেও ছিল, বাট এখন আমি বলবো যে একটু কমেছে, বাট একদম কমপ্লিটলি এটা আসলে চলে যায়নি। তো এই যে যেমন এখন জি জি জি, বলেন। আমি আসলে, যদিও এটা হয়তো প্রশ্নটা পরে আসবে, কিছু পলিসি লেভেলে কিছু চেঞ্জেস এসেছে স্পেশালি লাস্ট ইয়ারে, যেটা কারণে অনেক ওয়ার্ক প্লেস, অনেক এমপ্লয়াররা বাধ্য হচ্ছে এখন আসলে আপনার আহ, যেমন ধরেন তাদেরকে একটা কোটা রাখতে হচ্ছে ফর ডিজেবল পিপল, তাদের একটা কোটা রাখতে হচ্ছে ফর উইমেন, এবং একটা রেশিয়াল ব্যাকগ্রাউন্ড, যেমন যারা রেশিয়াল ডিফারেন্ট এথনিক ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট কান্ট্রি অফ অরিজিন থেকে আসছে, তাদের জন্য একটা কোটা রাখা হয়েছে। অ্যান্ড এভরি ইয়ার দে আর ফোর্স টু রিপোর্ট ইট, যে আমি এটা কতটুকু ফলো করছি। এটা কিন্তু আগে ছিল না, এটা 2020 সালে মাত্র এটা বিলটা পাস হয়েছে। সো কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, বাট ইউ আর রাইট, আই মিন এই জিনিসটা আসলে এখন আমাদের আস্তে আস্তে জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আপনারা তো, যেহেতু আপনি ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছেন দেখে আমি বলছি যে আপনি নিজেও অ্যাকনলেজ করলেন, স্বীকার করলেন যে বাস্তবতা একটু ভিন্ন, যে থিওরিটিক্যালি আমরা যা ডাইভার্সিটি বলতে যা বোঝাই,
ডাইভার্সিটি যে কনসেপ্ট নিয়ে কাজ করি, আমরা বাস্তব ক্ষেত্রে দেখি এর ভিন্নতা আছে, মানুষকে ডিপ্রাইভ করা হচ্ছে। এটিকে আপনারা ইউনিভার্সিটিতে বা আপনাদের ইনস্টিটিউটে কি করে অ্যাড্রেস করছেন, মানে কি কাজ করছেন, কোনো অ্যাডভোকেসি করছেন কিনা এই বিষয়ে, কারোর সঙ্গে যোগাযোগ করছেন কিনা, কথা বলছেন কিনা, এর পরিবর্তন হওয়ার জন্য আপনাদের প্রচেষ্টাটা কেমন? আমরা মূলত ২ টা জায়গায় কাজ করে আসছি শুরু থেকে। লাস্ট ২২ বছর ধরে আমাদের মূল একটা কাজ হচ্ছে রিসার্চ করে এই ব্যাপারে মানুষকে জানানো যে অ্যাকচুয়াল পিকচারটা কি। আর এটার সাথে আরেকটা অ্যাডিশনাল যেটা আপনি বললেন যে আমাদেরকে আসলে পলিসি লেভেলে কিছু অ্যাডভোকেসি করা, কিছু সাজেশন দেওয়া। এবং আমাদের কিন্তু এই রিসার্চের মাধ্যমে একটা বড় পরিবর্তন এসেছে, যেটা আমি কয়েকটা বিলের কথা বললাম, যেমন C-25 একটা বিল এসেছে। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কর্পোরেট যারা আছে তাদেরকে রিপোর্ট করতে হবে তারা ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কতটুকু প্র্যাকটিস করছে তাদের অর্গানাইজেশনে। এবং এটা যদি ঠিকমতো প্র্যাকটিস না করে এখান থেকে একটা কিছু রিপারকাশনস আছে। সেকেন্ড লেভেলে যেটা আমরা কাজ করছি, আমরা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করছি। আমাদের একটা লেভেল কাজ করছে উইথ দ্য স্টুডেন্টস। তাদেরকে আমরা আসলে শুধু অ্যাওয়ারই করছি না অ্যাবাউট ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন এন্ড দ্য কারেন্ট প্র্যাকটিসেস, বাট তাদের আমরা স্কিলস বিল্ডিং এ হেল্প করছি, যে আমাদের স্কিলস গ্যাপের যে রিসার্চ গুলো আছে আমরা সেই এমপ্লয়ারদের সাথে কথা বলছি, প্লাস বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর থেকে দেখছি যে কোন কোন আপনার সেক্টরে আপনার এখনো গ্যাপ আছে বা এমপ্লয়মেন্টের অপরচুনিটিস আছে। আমরা এখানে স্টুডেন্টদের সাথে প্লাস যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের সাথে স্কিলস ডেভেলপমেন্টে কাজ করছি ওই লাইনে, যাতে করে তাদের এমপ্লয়াবিলিটি বাড়ে। এবং এখান থেকে দেখা গেছে আমাদের মেজরিটি অফ দি স্টুডেন্টস যাদেরকে আমরা অ্যাকচুয়ালি যাদের সাথে ক্যাপাসিটি বিল্ড করছি তারা হচ্ছে ইদার পিপল অফ ভিজিবল মাইনরিটিস বা ফ্রম ডিফারেন্ট রেশিয়াল ব্যাকগ্রাউন্ড, অথবা পিপল আপনার উইমেন, অথবা ধরেন আমরা অন্যান্য যেসব ব্ল্যাক কমিউনিটি বা অন্যান্য কমিউনিটির সাথে আমরা কাজ করছি। আর সেকেন্ড হচ্ছে আমরা একটা তাদেরকে কানেক্ট করে দিচ্ছি উইথ ডিফারেন্ট ওয়ার্ক প্লেস। আমাদের ট্রেনিং এর 90% লোককে আমরা প্লেস করে দিচ্ছি উইথ মিনিংফুল জবস। একটা তো হয়তো আপনারা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যারিয়ার্স ফেস করে, স্পেশালি যদি আপনারা ধরেন ইফ ইউ নট ককেশন বা হোয়াইট পার্সন, এবং যদি আপনি লোকালি না এক্সপিরিয়েন্স না থেকে থাকে। সো এই লাইনে আমাদের সাকসেস আই উড সে ডাইভার্সিটি ইনস্টিটিউটে বেশ ভালো। 90% মিনিংফুল জব প্লেসমেন্ট ইজ হিউজ, আনপ্রেসিডেন্টেড। সো আমরা যেমন বিভিন্ন পার্টনারের সাথে কাজ করছি, আমাদের টিডি ব্যাংক আছে, তারপর সিআইবিসি ব্যাংক আছে, তারপর বিভিন্ন কর্পোরেটের সাথে আমরা কাজ করি, রজার্সের সাথে কাজ করছি, আমরা বেলের সাথে কাজ করছি। তো ওদের সাথে আমাদের পার্টনারশিপ থাকার কারণে ইটস ইজিয়ার ফর আস টু আসলে ইমপ্লয়মেন্টের ইয়েটা। সো টু সামারাইজ, আমরা বেসিক্যালি রিসার্চ এন্ড অ্যাওয়ারনেস এ কাজ করছি, আর সেখানে হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করছি এই লাইনে। আচ্ছা, জি ধন্যবাদ। কানাডার জন্ম থেকেই কিন্তু এই বৈষম্যের একটি বিষয় ছিল, আছে, এবং এটি এখন হয়তো ফিক্স করার চেষ্টা হচ্ছে। সেই কারণে আমরা হয়তো বেশি বেশি করে ডাইভার্সিটির কথা বলছি, মাল্টিকালচারালিজমের কথা বলছি, ইকুইটির কথা বলছি। আমি এখন যেটি জানতে চাই, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে বিল C-25, এটি কি একটু যদি ছোট্ট করে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন তারা যদি একটু পরিষ্কার হন যে বিল C-25 টি কি? বিল C-25 আসলে ইটস আ পার্ট অফ আপনার, টু বি অনেস্ট উইথ ইউ, আসলে আমাদের কানাডার যে প্রিএম্বলটা আছে বা কনস্টিটিউশন আছে, এখানে আপনি অনেকগুলো ক্লজই দেখবেন যেখানে মাল্টিকালচারালিজম বা ইনক্লুশন অফ ডাইভার্স এন্ড রেশিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার ব্যাপারে আছে। বাট BC-25 স্পেশালি একটা হচ্ছে কর্পোরেট কনস্টিটিউশন টাইপের আর কি। তো ওইখানে এই বিলটার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বলছিলাম, যে আপনার প্রত্যেকটা কর্পোরেটকে এভরি ইয়ার দে হ্যাভ টু রিপোর্ট যে তারা ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন এবং মাল্টিকালচারালিজমের যে ক্লজ গুলো আছে এগুলো কেউ কিভাবে প্র্যাকটিস করছে। সো আমি যদি সিম্পলি বলি, এটা মূলত হচ্ছে তাদের ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন রিলেটেড অ্যান্ড ইকুয়াল এমপ্লয়মেন্ট রিলেটেড প্র্যাকটিস গুলা তারা কতটুকু করছে, কাইন্ড অফ অ্যান অডিট বলতে পারেন, বাট সামথিং দে হ্যাভ টু রিপোর্ট। তারা রিপোর্ট করবে কি সরকারের কাছে? সরকারের কাছে করবে। সো এইটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, আগে যেমন এটা আসলে কোনো রিকোয়ারমেন্ট ছিল না। তো এই রিকোয়ারমেন্টটা হওয়ার কারণে এখন যে কর্পোরেটস গুলো আছে, প্রায় স্পেশালি প্রাইভেট কর্পোরেটস গুলা, ওদের এখন একটা তাগিদ থাকবে যে হ্যাঁ আমাদের এখন এটাকে মানে যেটা আমরা অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, যে ল একটা কথা বলছে, বাট ইন প্র্যাকটিস দেখা যাচ্ছে তারা অনেক কিছুই ঠিকমতো ফলো করছে না বা প্র্যাকটিস করছে না। এখন দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার বিলের কারণে দে আর কাইন্ড অফ ফোর্সড টু ইমপ্লিমেন্ট ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, তারপর হচ্ছে ইনক্লুশন অ্যাট ওয়ার্ক প্লেস, একটা প্রপার ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে ফর অল টাইপস অফ পিপল বা ডিফারেন্ট টাইপস অফ ব্যাকগ্রাউন্ড। সো এইটা কিন্তু একটা বিশাল স্টেপ ছিল, স্পেশালি কানাডিয়ান গভর্নমেন্ট থেকে, যে তারা যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে বিল C-25, এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের আসলে কিছুটা হলে আমরা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পারবো। ধন্যবাদ। এর মানে হচ্ছে যে তাদেরকে রিপোর্ট করতে হচ্ছে যে তাদের এমপ্লয়ীদের ভেতরে কত পার্সেন্ট কোন নৃগোষ্ঠীর, কত পার্সেন্ট কোন ভাষাভাষী, এক্স্যাক্টলি। এই বিষয়গুলো। এটি এবং নিঃসন্দেহে জি। একটা জিনিস অ্যাড করি, যে এটা যখন গত বছর এনফোর্স হলো, দ্য মোমেন্ট তারা ফার্স্ট রিপোর্টটা লঞ্চ করেছে,
আমরা প্রায় 9,500 এরকম কোম্পানিকে স্টাডি করে আমরা একটা ডাইভার্সিটি লিস্ট নামে একটা রিপোর্ট তৈরি করি, যেখানে আমরা মোটামুটি দেখতে পারি যে উইমেনদের পার্সেন্টেজ কত রিপ্রেজেন্টেশনে, তারপর হচ্ছে রেশিয়ালাইজ পিপলদের পার্সেন্টেজ কিরকম আছে, ব্ল্যাক কমিউনিটি পার্সেন্টেজ কিরকম আছে। তো এটা আমরা একটা রিপোর্ট পাবলিশ করি, যেটা অ্যাকচুয়ালি অনেক রেফারেন্স এসেছে বিভিন্ন আর্টিকেলস, এবং গভর্নমেন্ট লেভেলে আমরা আসলে প্রচুর পলিসি লেভেলে আমরা জিনিসটাকে ইয়ে করতে পেরেছি। ইনফ্যাক্ট এই C-25 যে বিলটা পাস হয়েছে, এইটার পিছনে আমাদের রিসার্চ অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। ধন্যবাদ। এর মানে কি যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে, কর্পোরেট সেক্টর বা অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলোতে কি কোনো রকমের স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে এত পার্সেন্ট রেশিয়ালাইজ লোকজনকে নিতে হবে, বা অন্য এই রকমের কি কিছু আছে, নাকি এটি একটি ওভারঅল দেখেন ওনারা? এটা একটা ভালো প্রশ্ন করেছে। কোনো স্পেসিফিক ম্যান্ডেট নেই। যেমন আমাদের রিসার্চ, আমরা তো আসলে অনেক বছর ধরে করছি, কিছু কিছু রিসার্চ থেকে আমরা আসলে দেখতে পাই যে, আমি একটু কিছু সমস্যার কথা বলি বা কিছু চ্যালেঞ্জের কথাই বলি জি। আসলে। যেমন ধরেন, আপনার যদি কোনো ফরেন সাউন্ডিং নেম থাকে, বা আপনার যদি কোনোভাবে একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে ইউ আর নট ফ্রম অ্যারাউন্ড হিয়ার, বা ককেশিয়ান বা এই ওয়েস্টার্ন সোসাইটি থেকে আপনি, না আপনার অরিজিন ডিফারেন্ট, তাদের দেখা যাচ্ছে 20 থেকে 40% লেস চান্স থাকে তাদেরকে ইন্টারভিউতে কল করার, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কোম্পানি। যদি অনেক বড় কোম্পানি হয়, তখন হয়তো আপনাকে বেশি ডাকবে, ম্যাক্সিমাম 40%, আপনার 60%। বাট আমি যদি একটু ছোট, আপনার সঙ্গে যুক্ত করি, সরি আপনাকে আমি একটু থামিয়ে যুক্ত করছি। জি আমরা দেখেছি কমিউনিটির ভেতরে এখনো হয়তো আছে, আমি কয়েক বছর আগের কথা, এক সময় আমরা কাজ করতে যেয়ে দেখেছি অনেকে যারা চাকরি খুঁজছেন, নতুন ইমিগ্রেন্ট, তারা তাদের নাম পরিবর্তন করছেন। নাম জি পরিবর্তন করলে, এবং এটি প্রাতিষ্ঠানিকভাবে জি কিছু কিছু প্রতিষ্ঠান অ্যাডভাইস করছে যে আপনি এই সিভিটা আপনার এভাবে লেখেন, আপনার নামটাকে পরিবর্তন করে দেন। এটি কিন্তু যে সমস্ত মানে কমিউনিটি যে সমস্ত সার্ভিস আছে, তারাও কিন্তু অনেক সময় উৎসাহিত করেছেন যে এই নামটি পরিবর্তন করে দেন, আপনি ইন্টারভিউ কল পাবেন। এই বিষয়টিও অ্যাবসলিউটলি, জি। অ্যাবসলিউটলি, ইউ অ্যাবসলিউটলি রাইট। এবং এটা কিন্তু আসলে আমাদের একদম ডেটাই বলছে যে 20 থেকে 40% আপনার চান্স কমে যাবে যদি আপনার ফরেন সাউন্ডিং নেম থাকে। তারপর ধরেন কানাডা তো আসলে এমনি তো দেখছেন যে আপনার ওভারঅল মহিলাদের সংখ্যা বেশি পুরুষদের চেয়ে, 51-49%। কিন্তু যখন এটা আসলে দেখা যায় যে আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আসে, স্পেশালি লিডারশিপের ক্ষেত্রে আসে, মহিলাদের রিপ্রেজেন্টেশন খুবই কম। স্পেশালি যখন আপনার সরকারি ক্ষেত্রে যদিও একটা ইয়ে থাকে যে মোটামুটি 50% আপনি দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বা মিনিস্ট্রিতে, বা এটাকে আমরা আসলে বলি যে মিউনিসিপাল এবিসি, এজেন্সিজ অ্যান্ড বোর্ডস অ্যান্ড ইয়েগুলো যেগুলো থাকে, ওখানে মোটামুটি 40% অ্যাবভ থাকে উইমেনদের রিপ্রেজেন্টেশন। কিন্তু যদি আমরা প্রাইভেট কর্পোরেশনে দেখি, তখন কিন্তু ওদের রিপ্রেজেন্টেশনটা অনেক কমে গেছে। টরন্টোর মতো জায়গায়, যেখানে আসলে উইমেনদের রিপ্রেজেন্টেশন সবচেয়ে বেশি, এইটাও 30% কম, যদি দেখে যে উইমেনদের পার্টিসিপেশন ইন দ্য বোর্ড। আর যদি আমি রেশিয়ালাইজড কমিউনিটির কথা চিন্তা করি, রেশিয়ালাইজ বলতে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করে একজন রেশিয়াল মাইনরিটি হিসেবে, ওদের রিপ্রেজেন্টেশন ইজ ইভেন লেস। প্রায় 15% হচ্ছে তাদের রিপ্রেজেন্টেশন ওভারঅল বোর্ডে। কিন্তু যখন আপনি পার্সেন্টেজ অফ পপুলেশনের কথা চিন্তা করেন, এই রেশিয়ালাইজ গ্রুপ কিন্তু প্রায় 40%। এটা আপনার সেন্সাসের ডেটা অনুযায়ী কানাডাতে 40% হচ্ছে দে বিলং টু অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য রেসেস, যেটা আমরা ইয়ে করি। আর টরন্টোর কথা যদি দেখি আমরা, 75% অফ দ্য পপুলেশন তারা বলছে যে তারা ইদার দে আর ফরেন বর্ন, অথবা তাদের একজন প্যারেন্টস হচ্ছে ইমিগ্রেন্ট বা ফরেন বর্ন। কিন্তু ওই সেন্সে দেখতে গেলে কিন্তু এই ইকুয়াল রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা লিডারশিপে বা ওই পজিশনে দেখছি না। সো এইসব কিছু কিছু অ্যাসপেক্ট গুলো আছে, যেগুলো আসলে এই মানে আমরা রিসার্চের মাধ্যমে হোক, বা আপনার ধরেন বিভিন্ন সরকারি পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে হোক, আমরা চেষ্টা করছি এই গ্যাপটাকে, এই জিনিসটা কমিয়ে আনতে। ইভেন আপনি যখন আনএমপ্লয়মেন্টের দিকে দেখেন, আনএমপ্লয়মেন্টের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে ইমিগ্রেন্টস, স্পেশালি আরব কমিউনিটি যারা, তাদের আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 14%। তারপর হচ্ছে এশিয়ান যারা, বা স্পেশালি ওয়েস্টার্ন এশিয়ান পপুলেশন যারা, তাদের হচ্ছে প্রায় 11%। থার্ড হচ্ছে আমি বলবো যে যারা ব্ল্যাক কমিউনিটি, তাদের হচ্ছে থার্ড মোস্ট আনএমপ্লয়মেন্ট রেট, প্রায় 9%-এরও বেশি। সো এইটা কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র যারা রেশিয়াল বা একটু রেশিয়ালাইজড মাইনরিটি গ্রুপ, তাদেরই কিন্তু এই এই প্রবলেমস গুলো তারা ফেস করছে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরো একটু কথা বলবো। কথা বলবার আগে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম ক্যানাডিয়ান মাল্টিকালচারালিজম ডে উপলক্ষে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই মাল্টিকালচারালিজমের চেহারাটি কানাডায় কেমন, কি কি চ্যালেঞ্জ আছে, কিভাবে আমরা ইনক্লুশনটাকে কনফার্ম করতে পারি যে আমাদের সোসাইটিতে। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কেনেডিয়ান মাল্টিকালচারালিজম ডে এর বিশেষ অনুষ্ঠানে। কেনেডিয়ান মাল্টিকালচারালিজমের চেহারাটি কেমন, নানান চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলেছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন বিষয় বিশেষজ্ঞ জনাব সাইফুর রহমান। সাইফ, আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনি বলেছেন কিছু চ্যালেঞ্জ আছে, আপনারা নিজেরাই মানে বলছেন, এবং আমরা তো যারা কমিউনিটিতে আছি আমরাও দেখতে পাচ্ছি, কমিউনিটির মানুষের কাছ থেকেও শুনতে পাই। এখন আমরা ইনক্লুশনের কথা আপনি বলেছেন, আপনাদের বড় একটি বিষয় হচ্ছে ইনক্লুশন। এই ইনক্লুশনের বিষয়ে আপনারা একাডেমিক পর্যায়ে কাজ করছেন, ঠিক আছে, আপনারা পলিসি অ্যাডভোকেসি হয়তো করছেন, অত পলিসি লেভেলে করছেন, কিন্তু এই ইনক্লুশনটাকে নিশ্চিত করতে হলে, আমি কেনেডিয়ান, আমি হয়তো ভিন্ন সংস্কৃতির মানুষ, কিন্তু আমি এখন কানাডায় আছি, আমি কেনেডিয়ান মাল্টি, আমি হয়তো পিআর বা ইমিগ্রেন্ট, আমি আমাকে কি করে ইনক্লুড করতে পারি? একটি তো হচ্ছে সিস্টেমের দায়িত্ব আছে কিছু, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল কিছু দায়িত্ব সম্পর্কে যদি একটু বলেন, যাতে করে আমরা সবাইকে বলতে পারি, কমিউনিটির মানুষকে, যে আপনি এইভাবে নিজেকে নিশ্চিত করুন যে আপনি ইউ আর ভেরি মাচ ইন বা ইনক্লুডেড ইন দি সিস্টেম। অ্যাবসলিউটলি, ধন্যবাদ। সো ফার্স্ট আমাদের সাথে বুঝতে হবে যে ইনক্লুশন কি এবং এটা আসলে কিভাবে ডাইভার্সিটি থেকে ডিফারেন্ট। সো আমরা যেটা ডাইভার্সিটি বলতে আমরা সাথে যেটা বোঝাচ্ছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ আ পার্সন, যে সে ফ্রম ডিফারেন্ট রেস, কান্ট্রি অফ অরিজিন, বা তার ইগেন জেন্ডার, এবং এই বিভিন্ন বিষয়গুলো তাকে ডাইভার্স একটা দেয়। কিন্তু ইনক্লুশন হচ্ছে একটা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেখানে আসলে এই ডিফারেন্ট ডাইভার্স গ্রুপ অফ পিপল একসাথে সে একত্রে থাকবে এবং দে ফিল কমফোর্টেবল। সো ইনক্লুশনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে আমি নিজেকে আর্টিফিশিয়াল বিহেভিয়ার করলে হবে না, আমি নিজেকে অথেন্টিক ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। যেমন ধরুন, আমি যখন বাংলাদেশ থেকে আসছি, আমার নাম কেন পরিবর্তন করতে হবে? আমি কেন আমার অরিজিনাল নেম নিয়ে কেন আমি এখানে এক্সিস্ট করতে পারি না, বা আমাকে কেন নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে ইনক্লুডেড ভাবার জন্য? সো আমি যদি চিন্তা করি, যেমন ধরেন আমি যদি কাউকে, ধরেন আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজনকে আমি বাসায় দাওয়াত দিলাম, yes, you can create a diverse but a multicultural area, but it doesn't mean everybody is feeling comfortable. কিন্তু আমি যখন সবাইকে ধরেন এক টেবিলে বসে তাদের যার যার যে প্রেফারেন্স অনুযায়ী আমি তাদেরকে ধরেন খাবার সার্ভ করলাম, only then they feel comfortable and that they feel welcoming. So এখানে যে বিষয়টা আসলে ইনক্লুশন তিনটা লেভেলে হতে পারে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল লেভেলে, আর থার্ড হচ্ছে সোসাইটাল লেভেলে। সো আমি সোসাইটাল লেভেলে একটু আসি, ম্যাক্রো লেভেলে যেটা বলি, এখানে আসলে আমরা ফার্স্ট অফ অল মানে ক্যানাডিয়ান গভর্নমেন্ট থেকে যে ইয়েটা করছে যে কোনো স্টেরিওটাইপ বা কোনো ক্যাটেগরাইজেশন করা যাবে না, সবাই এখানে ইকুয়াল, এবং একটা যেটা বলছে মেল্টিং পট, যে আপনার সবাইকে একটা 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 আইডেন্টিটি থাকবে। আপনি ক্যানাডিয়ান মানে ক্যানাডিয়ান, আপনাকে বলা যাবে না আপনি ব্ল্যাক ক্যানাডিয়ান, আপনি হোয়াইট ক্যানাডিয়ান, আপনি মুসলিম মুসলিম ক্যানাডিয়ান, সো অন এন্ড সো ফোর্থ। সো একটা আইডেন্টিটি থাকতে হবে একটা সোসাইটাল লেভেলে, এবং এখানে অফকোর্স ওই লেভেলে পলিসি থেকে শুরু করে আপনি স্ট্র্যাটেজিক ভাবে আগাতে হবে। সেকেন্ড, যদি আমি দেখেছি মেসো বা অর্গানাইজেশনাল লেভেলে, এইখানে একটু আপনার স্কোপটা একটু ব্রডার। কারণ এইখানে যেটা হয় যে আপনার শুধু রিক্রুটমেন্টই আপনার জিনিসটাকে আপনার ছেড়ে দিলে হবে না, যে আমি শুধু ইকুয়াল এমপ্লয়মেন্টেই বিলিভ করি বা আমি প্র্যাকটিস করছি ইকুয়াল এমপ্লয়মেন্ট। ওয়ান্স ইউ রিক্রুট দেম, ওখানেও এনশিওর করতে হবে যে আপনি তাদেরকে সেই এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা দিচ্ছেন যেখানে দে ফিল যে দে বিলং টু দিস পার্টিকুলার কমিউনিটি বা দে বিলং টু দিস ওয়ার্ক প্লেস, এবং তারা কমফোর্টেবল হতে হবে, দে শুড ফিল ইনক্লুসিভ বা ইনক্লুডেড। যে আপনি তাদের জন্য যদি, যেমন আমি এখানে বলি, অনেক সময় আমরা অ্যাবিলিটি বা ডিসএবিলিটি নিয়ে কথা বলি, যে কোনো পার্সন উইথ স্পেশাল নিডস থাকে, আপনি কি তার কথা চিন্তা করছেন? তার জন্য কি সেই অ্যাকোমোডেশন দিচ্ছেন কিনা? যদি সো এই অ্যাসপেক্ট গুলো চিন্তা করতে হবে অর্গানাইজেশন লেভেলে। অর্গানাইজেশন যারা লিডার আছে তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি এটার এনাফ ইম্পর্টেন্স দিচ্ছি কিনা, আমি কি এনাফ, আমি জিনিসটি কমিউনিকেট করছি কিনা ফ্রম টপ টু দা বটম প্রত্যেকটা লেভেলে, আমি কি আমার অর্গানাইজেশন স্ট্র্যাটেজি সেট করছি কিনা ওইভাবে, আমি কি এটার জন্য কোনো পেনাল্টিস রাখছি যদি এটা এই পার্টিকুলার অ্যাসপেক্ট গুলো ভায়োলেট করে, রুলস গুলো বা কাউকে যদি মানে বেসিক্যালি যদি এই প্রবলেমস গুলো যদি ক্রিয়েট করে বা যেসব চ্যালেঞ্জেস নিয়ে কথা বললাম এগুলো যদি কেউ করে, আমি কি কোনো পেনাল্টিজ রাখছি কিনা, আমি কি এটাকে আমার কেপিআই কোনো মেজারমেন্ট সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা মেজার করছি। এন্ড দিস ইজ সামথিং যেটা আমরা ডাইভার্সিটি ইনস্টিটিউটে করছি, যে আমরা একটা 6 লেভেলের একটা আপনার বেসিক্যালি একটা ডাইভার্সিটি অ্যাসেসমেন্ট টুল, যে আমরা অর্গানাইজেশনে গিয়ে তাদের লিডারশিপ, তাদের গভর্নেন্স অ্যাপ্রোচ, তাদের এইচআর প্র্যাকটিসেস, এগুলো আমরা একটা একটা সার্ভের মাধ্যমে আমরা অ্যাসেস করি যে ওয়েদার তাদের ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন প্র্যাকটিসেস গুলো কিরকম। সো বেসিক্যালি এটা অর্গানাইজেশন লেভেলে আসলে জিনিসটাকে অ্যাসেস করা, এবং এখানে লিডারশিপ থেকে আসলে এই পরিবর্তনগুলো আসতে হবে টু মেক শিওর যে সবাই এভরিবডি ইজ ফিলিং ইনক্লুসিভ। থার্ড আপনি লেভেলে যেটা, জি জি, জি বলেন, থার্ড লেভেলটা শুনে নেই। থার্ড লেভেলটা আসলে বেসিক্যালি খুব সিম্পল, ইন্ডিভিজুয়াল লেভেলে, যেটা আপনি প্রথমে বলছিলেন যে আমি বাইরে থেকে এসে আমি কিভাবে নিজেকে ইনক্লুসিভ মনে করতে পারি। এগেন দেয়ার ইজ ভেরি লিটল উই ক্যান ডু আনলেস
এই সাপোর্টটা অর্গানাইজেশন লেভেল থেকে এবং সোসাইটাল লেভেল থেকে বা টপ লেভেল থেকে ম্যাক্রো লেভেল থেকে আসে। বাট দেন এগেইন আমাদের এন্ড থেকে যেটা আমরা প্র্যাকটিস করবো যে আমরা যদি কোনো রকমের এই হেট ক্রাইম বা কোনো রকমের রেশিয়াল ডিসক্রিমিনেশন না করি, আমাদের যাতে প্র্যাকটিসের মধ্যে আমরা যাতে কোনোভাবে কাউকে ক্যাটাগরাইজ না করি, স্টেরিওটাইপিং না করি যে ও আচ্ছা সে তো ব্ল্যাক, ও সে তো হোয়াইট। সো এই জিনিসগুলো আমাদের নিজেদেরও পার্সোনাল প্র্যাকটিসে আনতে হবে যে উই আর বেসিক্যালি অফ দ্য সেম কমিউনিটি। আমাদের এখানে আসলে জাজমেন্টাল হওয়া যাবে না বা আমাদের এখানে আসলে কোনোভাবেই ডিসক্রিমিনেটরি হওয়া যাবে না। সো আমরা নিজেদেরকেও এই প্র্যাকটিসের মধ্যে ইনক্লুড করতে হবে। যেমন আমরা কিছু রিসেন্টলি হেড ক্রাইমেরও দেখেছি যে স্পেশালি আপনার মার্ডার অফ মুসলিম ফ্যামিলি প্লাস এরকম বিভিন্ন আমরা প্রায় শুনে থাকি। সো এইসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনি প্রসঙ্গক্রমে বলেছেন যে মাল্টিকালচারাল, এটি এভাবে হয়তো ব্যাখ্যা করা যেতে পারে যে মাল্টিকালচারাল হওয়ার একটি বড় নিয়ামক হচ্ছে যে আমাদের টলারেন্সটা বাড়াতে হবে। আমি যেই অ্যাবসলিউটলি। সংস্কৃতির না বা আমি যা যা ব্যক্তিগতভাবে হয়তো আমি পছন্দ করি বা না করি বিষয়টি না, বিষয়টি হচ্ছে অন্যের প্রতি সহনশীল হওয়া, অন্য সংস্কৃতির প্রতি সহনশীল হওয়া, তার ব্যবহারের প্রতি সহনশীল হওয়া। কিন্তু এটি তো আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এটি একটি বড় কাজ। সুতরাং জি, মাইন্ডসেট চেঞ্জ করাটা একটি বড় চ্যালেঞ্জ আমাদের ব্যক্তি পর্যায়ে। সাথে আপনি সাথে নিজেদেরকে এটা করতে হবে আসলে। জি। আর আপনি বলছিলেন যে লিডারশিপের একটি বড় ভূমিকা আছে। আপনি বলেছেন আমরাও তাই মনে করি, নিঃসন্দেহে ভূমিকা আছে। কিন্তু আপনারা কাজ করতে যে কি দেখেছেন, আমি পলিটিক্যাল লিডারদের কথাও বলছি এবং কর্পোরেট সেক্টর বা অন্য সেক্টরের বড়, বড় লিডাররা তারা কি এই বিষয়ে যথেষ্ট মানে কি বলবো sympathize কিনা বা তারা কি বিষয়টিকে গ্রহণ করেছেন কিনা? তারা কি they are in মানে in favor of that কিনা? এর কোনো ধারণা জি, আছে কিনা? ডেফিনেটলি আমাদের আসলে স্পেশালি যেহেতু রিসার্চ আমরা করে আসছি, আমাদের কাছে অনেক, যেমন আমাদের পার্টনারের কথা আমি বলেছি কিছুক্ষণ আগে যে আমাদের টিডি ব্যাংক, সিআইবিসি, আরবিসি থেকে শুরু করে রজার্স, বেলের এবং আমরা গভর্নমেন্ট লেভেলেও অনেক অ্যাসোসিয়েশনের সাথে কাজ করি, প্লাস সরকারি অনেক মিনিস্ট্রির সাথে কাজ করে থাকি। আমরা বিভিন্নভাবে সাপোর্ট পাই। এক হচ্ছে যে আমাদের রিসার্চের জন্য তারা ফান্ডিং করে, which shows যে হ্যাঁ দে আর ইন্টারেস্টেড। ইট ক্যান বি আ পার্ট অফ দ্য সিএসআর অ্যাক্টিভিটি। বাট আরেকটা হচ্ছে যে অফকোর্স তারা যেহেতু কমিটেড আছে এই পার্টিকুলার কজের জন্য, ইট শোজ যে দে আর অ্যাটলিস্ট ইন্টারেস্টেড ইন অ্যাওয়ারনেস বিল্ডিং। সেকেন্ড হচ্ছে যে আমাদের বিকজ অফ আ পার্টনারশিপ, স্কিলস ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এর ক্ষেত্রে অনেক অর্গানাইজেশনের সাথে এগিয়ে আসে, বলে যে আমাদের এই স্কিলস দরকার বা আমরা আসলে এভাবে আপনাদের কাছে সাপোর্ট চাই। So আমরা যখন তাদেরকে রিক্রুটমেন্টের জন্য আমরা হেল্প নিয়ে এগিয়ে যায় যে আমাদের বিভিন্ন রেশিয়াল ব্যাকগ্রাউন্ডের বা বিভিন্ন কমিউনিটির থেকে লোকজন আছে তারা রিক্রুট করে। বাট ওভারঅল যেটা দেখেছি যে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স ট্রেন্ড দেখা যাচ্ছে যে আপনার রিপ্রেজেন্টেশন অফ উইমেন, রিপ্রেজেন্টেশন অফ রেশিয়াল মাইনরিটিস, এদের পার্সেন্টেজ ওভার দ্য ইয়ার্স বেড়ে চলেছে। এবং এগেন এটা যেটা বললাম যে একটা অফকোর্স বিকজ অফ গভর্নমেন্টাল প্রেশার বা তাদের পলিসি লেভেলের চেঞ্জ, আর আরেকটা হচ্ছে বিকজ অফ দ্য চেঞ্জ ইন ডেমোগ্রাফিক্স। যে পরিমাণ আমাদের ইমিগ্রেশনস এবং বাইরে থেকে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, দে হ্যাভ নো আদার অপশন বাট টু স্পেশালি হায়ার পিপল। অ্যান্ড স্পেশালি যেহেতু কানাডার একটা পলিসি লেভেলের হচ্ছে যে তারা হাইলি স্কিল্ড ইমিগ্রেন্টস নিচ্ছে, সো ওয়ার্ক প্লেসের ডাইনামিক্স আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবং আমরা সে রিসেন্টলি একটি সংবাদ দেখলাম যে সেখানে সরকারের কেউ বলেছেন যে কানাডায় হাই স্কিল ইমিগ্রেন্ট ছাড়াও যারা খুব স্কিল না তাদেরকেও ইনক্লুড করতে হবে, এবং জি, তাদের যুক্তি হচ্ছে অ্যাবসলিউটলি। যে হাই স্কিল ইমিগ্রেন্টদেরকে এখানে এনে লো স্কিল কাজে এনগেজ করার চেয়ে বরঞ্চ লো স্কিল লোকজনকেও এখানে আসার সুযোগ দিতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিসার্চে উঠে এসেছে যে ইভেন যারা হাইলি স্কিল্ড ইমিগ্রেন্টস যারা আসছে, তারা ইদার হাইলি আন্ডার এমপ্লয়েড, তারা যেটা আপনি বললেন যে তারা কাজ পাচ্ছে কিন্তু নট তাদের স্কিলসটাকে ইউটিলাইজ করতে পারছে না, ইজ বিং আন্ডার Yes. ইউটিলাইজড। আর সেকেন্ড হচ্ছে যে এখানকার অনেক এমপ্লয়াররা লো স্কিল্ড লেবার নিচ বা লো স্কিল যারা আছে ওই স্কিল এমপ্লয়েজ খুঁজছে, উইচ কিপস দ্য হাই স্কিল্ড আপনার ইদার আনইউটিলাইজড অথবা তাদেরকে আনএমপ্লয়মেন্টের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা। আর জি, আহ, জি, আর আরেকটা বলেন। যে অ্যাসপেক্ট আপনি সরকারের ইয়ের কথা বা গভর্নমেন্ট লেভেলে এটা করছেন যে একটা, আই মিন স্পেশালি মাল্টিকালচারালিজম ডে যেটা স্পেশালি এই ইয়ার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট মার্কস দ্য 50th অ্যানিভার্সারি। 1971 সালেই এই মূলত তারা অ্যাকচুয়ালি আপনার এই দিনটাকে করে। ইনফ্যাক্ট এই দিনটাকে না, বাট দ্যাটস ওয়েন দ্য ল ওয়াজ অফিসিয়ালি আপনার ইন্ট্রোডিউস করা হয়। বাট এই দিনটা যদি 2002 সালে একটা স্পেসিফিক ডে কে নির্ধারিত করা হয় মাল্টিকালচারালিজম ডে হিসেবে, কিন্তু এইটা হচ্ছে 50th অ্যানিভার্সারি অফ দ্য মাল্টিকালচারালিজম পলিসি বা ল।
সো মানে গভর্নমেন্টের একনলেজ করা, মাল্টিকালচারালিজমকে একনলেজ করেছে 50 বছর হলো। 50 বছর হলো, এবং দ্যাটস ওয়াই দিস ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি যদি কয়েক বছর আগে আমাদের প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর একটা দেখেন, অ্যানাউন্সমেন্ট দেখেন, যে উনি অ্যানাউন্স করেছে যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ কানাডা যেখানে ক্যাবিনেটে 50-50 রিপ্রেজেন্টেশন অফ মেন অ্যান্ড উইমেন এটা হয়। এটা কিন্তু আগে কখনোই ছিল না, which shows যে at least there is a progress. Again, আমরা আসলে পারফেকশনিস্ট অ্যাচিভ করতে পারবো না, এখনো অনেক স্কোপ অফ ওয়ার্ক আছে, বাট there are few signs which shows যে হ্যাঁ এখানে আসলে কিছু ইমপ্রুভমেন্ট আসছে। তারপর যেমন বাজেটে একটা করা হয় যে জেন্ডারের যেই গ্যাপটা, এটা নিয়ে একটা বাজেটে আপনার একটা অ্যানালিসিস তারা করে যে ওয়াজ দ্য প্রপোর্শন অফ মেন অ্যান্ড ফিমেল আপনার বাজেটের ইম্প্যাক্ট। সো এই কিছু কিছু আপনার স্টেপস শো করে যে হ্যাঁ কানাডা গভর্নমেন্ট আসলে দে আর ডুইং সামথিং টুয়ার্ডস অ্যাচিভিং দ্যাট পার্টিকুলার গোল। ওকে, ওকে, ধন্যবাদ। আমরা আরেকটু যদি অল্প সময় অনুষ্ঠানে শুধু দর্শক, আমরা কথা বলছি কানাডার মাল্টিকালচারিজম ইস্যু নিয়ে। নানান বিষয় চলে এসেছে, নানান রকমের বৈষম্যের শিকার আমরা হচ্ছি যারা এখানে ইমিগ্রেশন নিয়ে আসছেন। সেই সমস্ত বৈষম্যকে নিঃসন্দেহে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সেক্ষেত্রে আমাদের নিজেদের ব্যক্তিগত দায়িত্ব আছে, প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিছু দায়িত্ব আছে। আপনি যেহেতু গবেষণার সঙ্গে যুক্ত আছেন দেখে আমি একটু বলছি যে একটু সাধারণ একটি প্রশ্ন, আমরা কমিউনিটিতে সবসময় এই রকমের প্রশ্নের মুখোমুখি হই। একজন ডক্টর, সার্জন, তিনি ইউকে থেকে, ইংল্যান্ড থেকে উনি পাশ করেছেন, ইংল্যান্ডে 20 বছর ধরে সার্জারি করছেন, 20 বছর ধরে উনি ডক্টরি করছেন। তিনি কানাডায় যখন পিআর হয়ে আসেন বা সিটিজেন হয়ে আসেন, তার সেই যে 20 বছরের এক্সপেরিয়েন্স ডাক্তার হিসেবে এটি কানাডায় রিকগনিশন পাচ্ছে না। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? এটি একটি বিষয় আমি বললাম, এরকম অনেক প্রফেশনেই আছে, আমি একদম স্পেসিফিক জি বললাম। জি জি, এখানে আসলে আমি যেটা আপনি আসলে বললেন যে এখানে শুধু ডক্টরের ক্ষেত্রে না, যেমন ধরেন অ্যাকাউন্টিং হ্যাঁ, প্রফেশন আছে, রাইট, রাইট, লয়ারের প্রফেশন আছে, হ্যাঁ। জি তো এইখানে একটা আমার পার্সোনালি যেটা আমি সত্যি কথা বলতে আমার যে ধারণাটা হচ্ছে যে ইটস অ্যাবাউট ল্যাক অফ কনফিডেন্স। যেমন দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, আমি ল্যাক যেমন অফ একটা কনফিডেন্স ফ্রম হুজ পার্ট? এখানকার মানে যারা এমপ্লয়ার আছে তাদের পার্সপেক্টিভ থেকে, দ্যাটস যে রাইট, দ্যাটস ধরেন রাইট। আপনি ইউকের একটা ডিগ্রি নিয়ে আসছেন, বাট এখানে ধরেন একজন ক্যানাডিয়ান ডিগ্রি, হয়তো কানাডার পড়াশোনার ধরনটা আলাদা, কানাডার কালচারাল কনটেক্সট আলাদা, অর্গানাইজেশনাল কনটেক্সট, বা ধরেন এখানে প্র্যাকটিস ডিফারেন্ট হতে পারে। ইটস ট্রু, আমি আসলে খুব জেনারেলাইজ আমি হতে বলছি আমি না, আমি আসলে এই জন্যই, আমি কিন্তু এই জন্যই ডক্টরের কথা বলেছি, এই কারণে যিনি সার্জারি করছেন জি তিনি ধরেন স্পেসিফিক একটা সার্জারি, এই কানাডাতে যেইভাবে যে ইকুইপমেন্ট দিয়ে যেই সার্জারি করা হয়, ইউকেতে, আমি বাংলাদেশ বা অন্য দেশের কথা বলছি না, আমি ইউকেতে ধরেন একই রকম একই সার্জন একই জিনিস করেন, কিন্তু তারপরে উনি যখন জায়গা বদল করেন উনি কিন্তু এখানে এসে আর প্র্যাকটিস করতে পারেন না। এটি অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয়, এবং আমরা দেখতে পারি আমাদের দেশেরও, বাংলাদেশেরও অনেক ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, অনেক প্রফেশনালরা আছেন যারা এখানে এসে মানে জেনারেল কিছু আছে যেগুলো ধরেন আপনি বলতে পারেন যে আচ্ছা এখানকার অ্যাকাউন্টিং সিস্টেম ইজ ডিফারেন্ট বা এখানকার সোশ্যাল নর্মস ইজ ডিফারেন্ট, কিন্তু আমি সায়েন্সের কথা বলছি, যে সার্জারি ধরেন, ঠিক হ্যাঁ, বিল্ডিং কোড বা এই জিনিসগুলো তো অনেকটা এক, সেই কারণেই বলেছি। জি পার্সোনালি সত্যি কথা বলতে কি, আমি আসলে ডক্টর বা মেডিসিন লাইনে আসলে আমার আইডিয়াটা কম, সো আমি আসলে জি 100% এক্স্যাক্টলি এইটার উত্তর আমার কাছে নাই, বাট আমি আচ্ছা জেনারেলি বলতে পারি যে যেমন ধরেন প্রত্যেকটা প্রফেশনের একটা আপনার স্ট্যান্ডার্ড থাকে, একটা কোড অফ কন্ডাক্ট থাকে, বা একটা স্পেসিফিক নর্মস থাকে। সো হয়তো অনেক সময় যেটা হয় যে কিছু আপনার রিকোয়ারমেন্ট থাকতে পারে যে হ্যাঁ আপনার যদি এখানে প্র্যাকটিস করতে হয়, ইউ নিড টু টেক আ স্পেসিফিক লাইসেন্স, বা একটা লাইসেন্স এক্সাম পাস করতে হয়, জাস্ট টু শো যে ইউ আর কম্প্যাটিবল। আপনি ধরেন যদি একটা ইউকে ডিগ্রি নিয়ে আসেন, ইয়েস ইউ ক্যান ডু ইট অ্যাজ লং অ্যাজ ইউ টেক the certification exam here. But যদিও আমার যেটা বললাম যে আসলে এই পার্টিকুলার জি অ্যাসপেক্টে আমার ইনডেপথ আলোচনা নাই বা রিসার্চ করা নেই অন আচ্ছা আচ্ছা ডক্টর আর কি। জি ধন্যবাদ, অসুবিধা নেই। আমি যেমন আরেকটি বিষয়, এটি আমরা যেহেতু আলোচনায় আছে, আলোচনা করে আপনার কাছে উত্তর চাইছি না আমি, সেটি হুম হচ্ছে হুম ধরেন যারা ইমিগ্রেশন নিয়ে কানাডা থেকে, অন্য দেশ থেকে, বা সে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে এখানে আসবেন, তাকে ইমিগ্রেশন সিস্টেমে হচ্ছে পয়েন্ট দিয়ে আপনাকে অ্যাসেস করা হয়। আপনি রাইট মাস্টার্স হলে আপনাকে পয়েন্টস দেওয়া হচ্ছে, আপনি পিএইচডি হলে আপনাকে পয়েন্টস দেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে আপনার পিএইচডিটাকে, আপনার মাস্টার্সটাকে তারা ভ্যালু দিচ্ছে বলে আপনাকে পয়েন্টস দিচ্ছে, পয়েন্টস দিয়ে আপনাকে এলিজিবল করে এখানে আনা হচ্ছে। এই রাইট পয়েন্টসটাই যখন আপনি চলে আসেন তখন কিন্তু এই পয়েন্টস আর কাজে লাগছে না, অ্যাজ ইফ ট্রু এই মাস্টার্সের কাজটি হচ্ছে শুধুমাত্র ইমিগ্রেশনের জন্য 2টা 4টা 20টা পয়েন্ট বেশি পাওয়া ছাড়া আর কোনো কাজে লাগছে না। এখানে এসে আবার নতুন করে
করতে হচ্ছে। এটি একটি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জও হয়তো আমরা আস্তে আস্তে অ্যাড্রেস করব, আপনারাও হয়তো আপনাদের গবেষণার ভেতরে নিয়ে আসবেন। আমি এবার অনুষ্ঠান শেষ করবার আগে আপনার কাছে চলে আসি। আপনি নিজেও একজন বাংলাদেশি, আমি নিজেও বাংলাদেশি, আমাদের বাংলাদেশি কমিটির মানুষজনই এই অনুষ্ঠানগুলো বেশি দেখেন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভেতরে কোনো কমিউনিটির নিজস্ব সীমাবদ্ধতা আছে কিনা এই যে এই বড় একটি মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে নিজেদেরকে আত্মীকরণ বা ইনক্লুশনে নিয়ে আসবার ক্ষেত্রে, সেটি যদি আপনার কোনো অবজারভেশন থাকে বা স্টোরি থাকে সেটি যদি শেয়ার করেন। ধন্যবাদ। তো আসলে এখানে আমি পার্সোনালি যে এক্সপেরিয়েন্স করছি যে আমি শুধু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই না, আমি ইভেন একটা অ্যাজ এ প্রফেশনাল এখানে যেটা বলব যে আমি যে জায়গায় কাজ করেছি সব জায়গাতে আই ফেল্ট ভেরি ওয়েলকামড, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে ওই রেসিজম বা আমরা অনেক কিছু শুনি যে আসলে ওয়েস্টার্ন কমিউনিটি তারা আমাদেরকে ছোট চোখে দেখে বা আমাদেরকে অনেক রেসিস্ট ইয়ের মধ্যে আমাদের পড়তে হয়। আমি এখানে আসলে ওরকম কোনো এক্সপিরিয়েন্স করি নাই, বাট একটা জিনিস যেটা আমাদের করতে হবে এগেন, যে আমাদেরকে আসলে ক্যানাডিয়ান কালচার বা ক্যানাডিয়ান নর্মস সম্পর্কে জানতে হবে। কারণ আমি যদি এখানে এসে যদি নিজেকে ইনক্লুসিভ মনে করতে হবে, আমার নিজেকে যদি ইনক্লুডেড করতে হয়, আমার আসলে জানতে হবে যে আমি কি করলে আমি নিজেকে এখানে ইনক্লুড করতে পারবো। এবং সবার আগে যেটা বললাম যে অ্যাওয়ারনেস এন্ড এডুকেটিং আওয়ারসেলভস উইথ দ্য নর্মস ইন কানাডা। আমি হয়তো বাংলাদেশে একটা সার্টেন প্র্যাকটিস করে আসছি, আমি তো কাউকে গ্রিটিং করার সময় আমি একভাবে গ্রিট করছি। আমি হয়তো কারোর সাথে যখন, যেমন আমি এখানে সবার আগে যেই আমার একটা এক্সপিরিয়েন্স বলি যে আমি যখন এসে একটা মানে আমি যে বিল্ডিং এ উঠি, কন্ডোতে উঠি, বাংলাদেশে থাকলে আসলে আপনি একটা স্ট্রেঞ্জারের সাথে সাধারণত কোনো আলোচনা বা কথাবার্তা জড়ায় যান না সাধারণত। এখানে এসে কিন্তু আমি প্রথমে আমার একটা কালচারাল শক খেয়েছি যে আমি যার সাথে দেখা হচ্ছে সবাই দেখে আমার সাথে একটা আলোচনায় জড়িয়ে যেতে চাচ্ছে। আমি একটু তখন ভাবলাম যে আসলে ইটস সামথিং যেটা আমি তো ইউজ টু না, হোয়াট ইজ হ্যাপেনিং। বাট দেন আই গট টু নো যে দিস ইজ অ্যাকচুয়ালি লোকাল নর্ম, এখানকার কালচারাল প্র্যাকটিস হচ্ছে এটা। সো আমাকে যদি নিজেকে এখানে ইনক্লুসিভ করতে হয়, আমার আগে বুঝতে হবে যে আমি হোয়াট আর দ্য জেনারেল নর্মস হিয়ার, এখানকার মানুষজনের সাথে কিভাবে আচরণ করলে, কিভাবে ব্যবহারটা কি হবে। এখানে ওয়ার্ক প্লেস কালচার ইজ অলসো ডিফারেন্ট ফ্রম আমরা যেখান থেকে আসছি। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদেরকে নিজেদেরকে এডুকেটেড করতে হবে, নিজেদেরকে অ্যাওয়ারনেস রেজ করতে হবে। এটা মনে করলে হবে না যে আমি আমি একটা অন্য দেশ থেকে আসছি, সো এখানে আসলে ওই কালচার এবং ওই প্র্যাকটিস গুলো আসলে এখানে কম্প্যাটিবল। সো যেহেতু আমি একটা নতুন কান্ট্রিতে আসছি বা নতুন জায়গায় আসছি, আমার সবার আগে নিজেকেই ওই ইনক্লুসিভ হতে হলে নিজে ফার্স্ট স্টেপটা আমার নিজেকেই নিতে হবে। নিতে হবে। সুতরাং এই শেষ প্রসঙ্গে যদি আমরা আসি, যে আমরা একটি বিষয় বুঝেছি যে কানাডা হচ্ছে বৈচিত্র্যময় কৃষ্টির একটি দেশ। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষার, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন অ্যাটিটিউড নিয়ে মানুষ এখানে আসেন। এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই বড় একটি জায়গায় নিজেকে আত্মীকরণের জন্য, নিজেকে ইনক্লুডেড মনে করার জন্য, যে সবার সঙ্গে মিশতে হবে বা জি, সবার সঙ্গে কথা বলতে হবে, এবং আমাদেরও নিজেদের ব্যক্তিগত অনেক সুবিধা অসুবিধাকে, কারণ আমরা যখন একসঙ্গে মিশবো এর মানে হচ্ছে আমার লাইকিং ডিসলাইকিংটাকে পার হয়ে আমাকে টলারেন্সটা বাড়াতে হবে আমাদের। অ্যাবসলিউটলি দ্যাটস দ্য কি ওয়ার্ড, সো টলারেন্সটা আসলে আমাদের বাড়াতে হবে এখানে। বাট আমার যেই অ্যাসপেক্টটা ছিল সেটা হচ্ছে কিছু এখানকার লোকাল নর্মসও আছে যেটার সাথে আমাকে আসলে আহ, মানে ফ্যামিলিয়ারাইজ করতে হবে এবং আমাকে ওই জিনিসটাও আসলে ফলো করতে হবে। এখানে কিন্তু আপনার ওই প্র্যাকটিস গুলো কিন্তু সবাই রেসপেক্ট করে এবং সবাই দেখা যাচ্ছে প্র্যাকটিস জি, করছে এখানে। জি, ধন্যবাদ। আমি শেষে শুধু ছোট্ট একটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আমরা আপনার কাছে এসে অনুষ্ঠান শেষ করব। এই গত কিছুদিন আগে এই যে এই আহ, একজন আমার একজন মানে বিদেশি বলবো না, মানে আমিও কানাডিয়ান, তিনিও কানাডিয়ান, মানে ভিন্ন সংস্কৃতির একজন মানুষকে আমার দাওয়াত দিতে হয়েছিল একটা বিশেষ প্রয়োজনে। তিনি এসেছিলেন আমার বাসায় এবং তিনি হাত দিয়ে খাচ্ছেন। আমি তাকে রিকোয়েস্ট করার পরে আমি এবং দেখলাম উনি খেতে পারছেন। তখন আমি ভাবলাম যে কি করে, তখন শুনলাম যে উনি এখানে আসবেন বলে গত ২ সপ্তাহ ধরে উনি প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, এখন এটি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মানে একটা মানুষের অ্যাটিটিউডের বিষয়। অনেকে মনে করছেন ঠিক আছে আমি যাচ্ছি, আমি তো রেসপেক্ট করবই তাকে, যে উনি যে চামচ দিয়ে খেতে চাইলে চামচ দিয়ে খাবেন, আমি অফারও করেছি। কিন্তু তিনি মনে করেছেন আবার আমি যেখানে যাচ্ছি হোস্ট, আমি যদি তার কালচারকে রেসপেক্ট করি এটা হয়তো, এবং আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড যে উনি আমার এখানে আসবেন বলে তিনি হাত দিয়ে ভাত খাওয়ার, হ্যাঁ উনি জানেন যে কি খেতে হবে, উনি ওটা প্র্যাকটিস করেছেন, পেরেছেনও। সুতরাং এই যে রাইট, মিউচুয়াল রেসপেক্টটা আমাদের রাখতে হবে নিঃসন্দেহে। অ্যাবসলিউটলি আমি আসলে ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যখন বাইরে থেকে এখানে আসি আমাদের আসলে দেখতে হবে যে আমি আমার নিজের অথেন্টিসিটি বা আমার নিজের অরিজিনালিটি বা আইডেন্টিটি মেনটেন করে আমি কিভাবে এখানকার সমাজের সাথে কিভাবে মিশে যেতে পারি যাতে আই ডোন্ট ফিল আউট অফ প্লেস। ওই রাইট। ইনক্লুসিভনেস এর ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি আপনি যে এক্সাম্পলটা দিলেন দ্যাটস কল্ড বেসিক্যালি বিং ইনক্লুসিভ।
দ্যাটস রাইট। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে মাল্টিকালচারালিজমের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন, ডাইভার্সিটি নিয়ে কথা বলেছেন, ইনক্লুশন নিয়ে কথা বলেছেন। আমি জানি আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে হয়তো পুরো বিষয়টি এখনো কারো কাছে পরিষ্কার হয়নি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখবো, পরে আরো আলোচনা করব। শেষে শুধু আপনাকে একটু বলতে চাই যে আপনি যদি বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি ইমিগ্রেন্টদের জন্য আপনার বিশেষ কোনো মেসেজ থাকে, কোনো পরামর্শ থাকে, এটি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন তারপর আমরা অনুষ্ঠান শেষ করে দেব। জি, ধন্যবাদ। প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং আমাকে কিছু সময় দেওয়ার জন্য আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পেরেছি। আমার বেসিক্যালি একটা অ্যাডভাইস থাকবে যে যেটা আমাদের মূলত যদি একটা কি টেক অ্যাওয়ে থাকে যে আমাদের সবসময় উই হ্যাভ টু বি রেসপেক্টফুল টুয়ার্ডস আদার্স। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, ডিফারেন্স ইন টার্মস অফ স্কিন কালার বলেন, রিলিজিয়ন বলেন, বা ডিফারেন্স ইন টার্মস অফ অরিজিন। বাট আমাদের আসলে সবাইকেই সমান চোখে দেখতে হবে, সবাইকে আসলে মানে শুধু সমান চোখে ইয়ে করলেই হবে না, আমাদের আসলে জিনিসটা শো করতে হবে ইন প্র্যাকটিস যে উই অ্যাকচুয়ালি মিন ইট। We have to সো act as we have to জি, act accordingly. শুধু বিলিভ করলেই হবে না, আমাদেরকে আসলে ভাবে অ্যাক্টও করতে হবে, একটু শো যে we mean it from the heart. সো এখানে আসলে আমাদের টলারেন্স যেমন যে লেভেলে বাড়াতে হবে, আমাদের নিজেদেরকে এডুকেটেড করতে হবে, আর সাথে আমাদেরকে আসলে সিনসিয়ারলি জিনিসটাকে শো করতে হবে থ্রু আওয়ার বিহেভিয়ার এন্ড ম্যানার্স এন্ড প্র্যাকটিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনাদের যে কোনো রকমের প্রশ্ন এই সংক্রান্ত আমাদের কাছে পাঠাতে পারেন। আজকের বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা যিনি অতিথি আছেন তিনি একটি ইউনিভার্সিটিতে গবেষণা কাজের সঙ্গে যুক্ত আছেন এবং গবেষণার বিষয়টাও কিন্তু মাল্টিকালচারালিজম, ডাইভার্সিটি, ইনক্লুশন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটি যদি আমাদেরকে পাঠান, আমরা পাঠালে তাদেরও উপকার হবে, তাদের গবেষণায় কোন বিষয়গুলো কমিউনিটিতে আছে, চ্যালেঞ্জগুলো তারা ফেস করছেন, আমাদেরও সুবিধা হবে, আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুর রহমান সাহেব। জি, আপনাকে ধন্যবাদ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানে অন্য বিষয়ে অন্য অতিথির সঙ্গে আমরা কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।